বাংলাদেশের শিল্পের শ্রেণীবিভাগ এই টপিকটা আমরা সবাই কম বেশি পড়েছি, তাই না? কিন্তু সত্যি করে ভাবুন তো, কতজন আমরা এটা না বুঝে শুধু মুখস্থ করেছি। চলুন আজ এই মুখস্থ করার অভ্যাসটা একটু ভাঙি আর এর পেছনের আসল লজিকটা বোঝার চেষ্টা করি। এই যে বলা হচ্ছে সার্জিক্যাল ক্ল্যারিটি, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য ঠিক এটাই। শুধু কিছু ডেটা বা ফ্যাক্টস ছুড়ে দেওয়া না, বরং এমন একটা পরিষ্কার ধারণা তৈরি করা যাতে পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে চলুন শুরু করা যাক। এই পুরো আলোচনাটাকে একটা জার্নির মতো করে ভাবা যেতে পারে। আমরা একদম সহজ লজিক্যাল কিছু ব্লক দিয়ে শুরু করে ধীরে ধীরে একটা মেন্টাল মডেল বানাবো। এই মডেলটা আমাদের দেশের অর্থনীতির একটা ক্লিয়ার ছবি দেবে। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি। আচ্ছা, কোনো ইন্ডাস্ট্রিকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? সবচেয়ে সহজ উপায় কি? প্রথমত তারা কি বানাচ্ছে, মানে তাদের প্রোডাক্টটা কি সেটা দেখে। তো এটাই হবে আমাদের প্রথম লেন্স বা দৃষ্টিকোণ। এই যে দেখুন, আমাদের শিল্প জিডিপির মানে ইন্ডাস্ট্রির টোটাল যা কন্ট্রিবিউশন তার অর্ধেকেরও বেশি, প্রায় ৫৫% আসছে কনজিউমার গুডস বা ভোগ্যপণ্য থেকে। এখন প্রশ্ন হলো, এই কনজিউমার গুডস জিনিসটা কি? খুবই সহজ। এইগুলো হলো সেই সব প্রোডাক্ট যা আমরা মানে সাধারণ ক্রেতারা সরাসরি কিনে ব্যবহার করি। যেমন ধরুন আমাদের পরনের জামা কাপড় মানে রেডিমেড গার্মেন্টস, বা সকালে যে বিস্কুটটা খাচ্ছি অথবা যে সাবানটা ব্যবহার করছি। আর যেহেতু আমাদের দেশের এক্সপোর্টের সবচেয়ে বড় অংশটাই হলো আরএমজি বা তৈরি পোশাক, তাই এই ৫৫% সংখ্যাটা কিন্তু বেশ লজিক্যাল, তাই না? আচ্ছা, কনজিউমার গুডসের পরেই আসছে ইন্টারমিডিয়েট গুডস বা মধ্যবর্তী পণ্য। এর পরিমাণ প্রায় ৪২%। এগুলো হলো সোজা কথায় ফাইনাল প্রোডাক্ট বানানোর কাঁচামাল বা মাঝখানে স্টেজের জিনিস। যেমন একটু আগের উদাহরণটাই যদি টানি, শার্ট বানানোর জন্য যে সুতো বা কাপড়টা লাগে, অথবা বিস্কুট বানানোর জন্য যে আটা ময়দা লাগে, এগুলোই হলো ইন্টারমিডিয়েট গুডস। আর সব শেষে ক্যাপিটাল গুডস বা মূলধনী দ্রব্য। দেখুন সংখ্যাটা কত কম, মাত্র ৩%। ক্যাপিটাল গুডস কি? এগুলো হলো সেই সব জিনিস যা দিয়ে অন্য জিনিস বানানো হয়, মানে বড় বড় ফ্যাক্টরির মেশিনারি, ভারী যন্ত্রপাতি, এসব। এই ৩% আমাদের কি বলছে? এটা খুব পরিষ্কার একটা সিগন্যাল দিচ্ছে যে আমাদের দেশের হেভি ইন্ডাস্ট্রি বা ভারী শিল্পখাত এখনও ততটা মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি। তো আমরা দেখলাম ইন্ডাস্ট্রিগুলো কি বানাচ্ছে, কিন্তু আরেকটা বড় প্রশ্ন তো রয়েই গেছে, তাই না? এই ইন্ডাস্ট্রিগুলোর মালিক কারা, মানে ওনারশিপের ব্যাপারটা কি? চলুন এবার আমাদের দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখি। মালিকানার দিক থেকে দেখলে বাংলাদেশে কিন্তু একটা মিক্সড ইকোনমিক মডেল ফলো করা হয়। এখানে কয়েকটা লেয়ার আছে। যেমন একটা ইন্ডাস্ট্রি হতে পারে সম্পূর্ণ দেশীয় মালিকানায়, অথবা বিদেশি, কিংবা দুটো মিলিয়ে জয়েন্ট ভেঞ্চার। আবার আরেকটা দিক থেকে দেখলে এটা হতে পারে সরকারি মানে পাবলিক সেক্টর, অথবা প্রাইভেট মানে বেসরকারি। আর এই দুটোর মাঝামাঝি একটা মডেলও আছে, যেটাকে আমরা বলি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। বেশ, আমরা দেখলাম কি তৈরি হচ্ছে আর কারা তৈরি করছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো কেন? মানে সরকার যে ইন্ডাস্ট্রিগুলোকে এতগুলো ভাগে ভাগ করেছে, এর পিছনের মূল উদ্দেশ্যটা কি? কি অ্যাচিভ করতে চায় সরকার এই ক্লাসিফিকেশন দিয়ে? চলুন এবার সেই মাস্টার প্ল্যানটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন ২০১০ সালের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তার কোর বা মূল লক্ষ্য ছিল মাত্র ৩টা। ১. যত বেশি সম্ভব কর্মসংস্থান তৈরি করা। ২. ইন্ডাস্ট্রিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো মানে উইমেন ইন্টিগ্রেশন। আর ৩. দারিদ্র্য কমানো। বলতে গেলে আমাদের দেশের পুরো ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি কিন্তু এই ৩টা গোলকে ঘিরেই তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল, এই ৩টা লক্ষ্য পূরণ করার স্ট্র্যাটেজিটা কি? কৌশলটা কিন্তু খুবই সোজাসাপটা আর লজিক্যাল। আর সেটা হলো লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করা। মানে এমন সব শিল্পের ওপর জোর দেয়া যেখানে মেশিনের চেয়ে মানুষের কাজ বেশি। কেন? কারণটা খুবই বেসিক ইকোনমিক্স। আমাদের দেশে ক্যাপিটাল বা পুঁজি সীমিত, কিন্তু ম্যানপাওয়ার বা জনশক্তি প্রচুর। তো যেটা আমাদের সবচেয়ে বড় সম্পদ, সেটাকেই কাজে লাগানোর স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। তো এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে সরকার ইন্ডাস্ট্রিগুলোকে মোট ৯টা অফিশিয়াল ক্যাটাগরিতে ভাগ করেছে। হ্যাঁ জানি, ৯টা ক্যাটাগরি শুনলে মনে হতে পারে এটা খুবই জটিল একটা ব্যাপার, কিন্তু আসলে তার নয়। এর ভেতরে একটা খুব সুন্দর হায়ারার্কি বা স্তরবিন্যাস আছে। চলুন সেটা ভেঙে দেখি।
এই হায়ারার্কির একেবারে মাথায় বা টপে আছে লার্জ ইন্ডাস্ট্রি বা বৃহৎ শিল্প। এখন কোনটাকে আমরা লার্জ ইন্ডাস্ট্রি বলবো? এর জন্য দুটো মাপকাঠি আছে। একটা হলো ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ, আর একটা হলো ওয়ার্কার বা শ্রমিকের সংখ্যা। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের জন্য যদি কোনো কারখানার স্থায়ী সম্পদ ৩০ কোটি টাকার বেশি হয় অথবা সেখানে ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে, তাহলেই সেটা লার্জ ইন্ডাস্ট্রি। আর সার্ভিস সেক্টরের জন্য এই লিমিটটা একটু কম, স্থায়ী সম্পদ ১৫ কোটি টাকা অথবা ১০০ জনের বেশি শ্রমিক। এখানে একটা বেশ মজার নিয়ম আছে যা এই কোডটার সাথে খুব ভালোভাবে যায়। অর্থনীতির ন্যায্যতার চেয়ে স্তরবিন্যাস বেশি ভালোবাসে। এর মানে কি? ধরুন একটা ফ্যাক্টরির অ্যাসেট বা সম্পদ মাঝারি শিল্পের ক্যাটাগরিতে পড়ে, কিন্তু তাদের শ্রমিকের সংখ্যা লার্জ ইন্ডাস্ট্রির শর্ত পূরণ করে ফেলেছে, তাহলে সেটাকে কি বলা হবে? নিয়মটা হলো দুটো মাপকাঠির মধ্যে যেটা তাকে ওপরের স্তরে ফেলবে সেটাই কাউন্ট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ফ্যাক্টরিটাকে লার্জ ইন্ডাস্ট্রি হিসেবেই ধরা হবে। হায়ারার্কিতে সবসময় ওপরেরটাই যেতে। আচ্ছা, আমরা তো হায়ারার্কির টপ দেখলাম। এবার চলুন একেবারে গোড়ায় নেমে আসি। এখানে আছে কুটির শিল্প আর মাইক্রোশিল্প। এ দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? কুটির শিল্পের ব্যাপারটা হলো এখানে একটা ফ্যামিলি ভাইব আছে। মানে সাধারণত পরিবারের সদস্যরাই কাজ করেন। শ্রমিকের সংখ্যা ১০ জনের কম আর মূলধনও খুবই কম, ৫ লাখ টাকার নিচে। অন্যদিকে মাইক্রো ইন্ডাস্ট্রি হলো একটু ফর্মাল। এখানে একটা ছোট ফ্যাক্টরির ভাইব পাওয়া যায়। শ্রমিকের সংখ্যা ১০ থেকে ২৪ জন আর মূলধন ৫ লাখ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। তাহলে পুরো হায়ারার্কিটা যদি আমরা দেখি, সবার উপরে লার্জ ইন্ডাস্ট্রি, তার ঠিক নিচেই আছে মিডিয়াম বা মাঝারি শিল্প, এরপর ধাপে ধাপে আসছে স্মল বা ক্ষুদ্র, তারপর মাইক্রো, আর একদম শেষে কুটির শিল্প। এই প্রত্যেকটা ক্যাটেগরির জন্য কিন্তু অ্যাসেট আর শ্রমিকের সংখ্যার একটা নির্দিষ্ট লিমিট ঠিক করে দেওয়া আছে। পুরো ব্যাপারটা একটা সিঁড়ির মতো। তো এই ৫টা ক্যাটাগরি তো গেল সাইজের ওপর ভিত্তি করে। এগুলো ছাড়াও আরও ৪টা স্পেশাল ক্যাটাগরি আছে। এগুলো হলো হাইটেক, রিজার্ভড বা সংরক্ষিত, থ্রাস্ট বা অগ্রাধিকারপ্রাপ্ত এবং কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত শিল্প। এই ক্যাটাগরিগুলো কিন্তু সাইজের ওপর নির্ভর করে না। এগুলো তৈরি করা হয়েছে দেশের স্ট্র্যাটেজিক গোল, নিরাপত্তা বা বিশেষ কোনো পলিসির কথা মাথায় রেখে। বেশ, আমরা তো অনেকগুলো ভাগ দেখলাম, অনেকগুলো দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করলাম। চলুন এবার এই সবগুলো টুকরোকে একসাথে জুড়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমের পুরো ছবিটা দেখি। পুরো শিল্প কাঠামোটাকে যদি আমরা একটা ছবি হিসেবে কল্পনা করি, তাহলে এটা একটা বিশাল গাছের মতো, যে গাছের একেবারে চূড়ায় বা শিখরে আছে বড় বড় হেভি ইন্ডাস্ট্রিগুলো, আর একদম গোড়ায় মাটির কাছাকাছি আছে কুটির শিল্প। কিন্তু গাছটার সবচেয়ে বড় আর শক্তিশালী অংশ কোনটা? সেটা হলো এর মাঝখানের কাণ্ড আর ডালপালা, যেখানে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এক বিশাল সাম্রাজ্য, মানে আমাদের এসএমই সেক্টর। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। আমাদের দেশের অর্থনীতি কিন্তু শুধু ওই গাছের চূড়ায় থাকা কয়েকটা বড় কারখানায় শ্বাস নেয় না। এর আসল প্রাণশক্তি, এর আসল স্পন্দনটা লুকিয়ে আছে সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার, লাখ লাখ ছোট ছোট শিল্প ইউনিটের ভেতরে। অর্থনীতিটা আসলে সেখানেই বেঁচে থাকে।